আলোচনা সভার সংগ্রামী সভাপতি, আইন অঙ্গনের শুধু নয়, আমি বলবো যে সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি অত্যন্ত অভিজ্ঞতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব জালাল আবেদীন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত বিজ্ঞ, সত্যিকার অর্থে বিজ্ঞ, ওয়াইজ, আমি বসে বলছিলাম, আমাদের সিনিয়র অ্যাডভোকেট এবং গণফোরামের চেয়ারম্যান সুব্রত চৌধুরী, আমাদের অত্যন্ত অ্যাক্টিভ, সক্রিয়, যোগ্য আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আমি আশা করি উনি কিছু মনে করবেন না, তাকে সাবেক ছাত্র নেতা বলিনি সেই জন্য। আমি কথাটা এই জন্য বললাম যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে যাদেরই পরিচয় করে দেওয়া হয়েছে তাদের আগে বলা হয়েছে সাবেক ছাত্রদল নেতা। তবে তো অনেক বড় হয়েছে, এখন তো ছাত্র নেই। তো এটা আমার মনে হয় আমাদের সকলে এখন থেকে ভাবা উচিত, বিশেষ করে আমাদের বিজ্ঞ ওয়াইজ যারা ওয়াইয়ার্সরা আছেন, ভাববেন যে এখন আপনারা অনেক বড় হয়েছে, এখন ছাত্র নেই। যাই হোক, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে আজকে আপনারা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আবার ফিরে এসে দুটো কথা বলার জন্য। বিষয়টা খুবই আজকে খুবই একটা দুঃখজনক বিষয়, আবার একই সঙ্গে আনন্দের বিষয়। এই জন্যেই যে এই দিনে আমরা আমাদের যে দীর্ঘ ফ্যাসিস্ট আন্দোলন থেকে বেরিয়ে আসতে এই সময়টাতে আমরা সক্ষম হয়েছি। এটা হচ্ছে আমাদের আনন্দের জন্য, দুঃখের জন্য এই দিন আমরা আমাদের অনেক সন্তানকে, আমাদের শিশুদেরকে হারিয়েছি। আজকে সকালে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে। তো সেখানে এক মা এসেছিলেন, সন্তান হারা মা। তার সন্তান ক্লাস 10-এ পড়তো। 31 তারিখে বা সম্ভবত 1 তারিখে সে শহীদ হয়ে যায়। তার কয়েক মাস পরেই তার স্বামী মারা যান এবং তার একমাত্র জীবিত পুত্র কিছুদিন আগে তার ক্যান্সার ধরা পড়েছে। এটা একটা চিত্র। আরেকটা চিত্র গতকাল গিয়েছিলেন আপনার আশুলিয়াতে। সেখানে একজন মহিলা তার একটা 10 মাসের বাচ্চাকে করে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন, এই মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমার যে স্বামী, যাকে গুলি করে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে এই 5 জনের মধ্যে, তারপরে আমার স্বামীকে তো আমি অনেক জায়গায় খোঁজ করেছি, পাই না। তারপর ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, আমার এই বাচ্চাকে কি খাওয়াবো সেই পয়সা আমার নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। আসলে যারা প্রাণ উৎসর্গ করে তারা তো চলেই যায়, আর তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার ওই প্রাণগুলোকে পুঁজি করে বিভিন্নভাবে, কেউ রাজনীতি করে, কেউ অন্যভাবে করে, কেউ আপনার ব্যবসা করে, কেউ বাণিজ্য করে। এই একটা বিষয় এসে আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে বলছি যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা জুলাই বলছি, জুলাই আগস্ট বলছি, জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটটি কিন্তু বাংলাদেশ চলে গেছে। যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি, আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্য। এটা বাস্তবতা। আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল, প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কারণে। এই জাতিটা আমরা দেখতে চাই না।
আমরা তো অবশ্যই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশত্রী যে পথে আমাদের এগিয়ে নিয়ে গেছেন, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে প্রতিদিন যে স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্নের দিকে আমরা দেখতে পারি। সংস্কারের কথা আমি খুব সংক্ষেপ করবো, গান হয়ে গেছে। সংস্কারের কথা অনেকে বলেছে, কিছু আগে পর্যন্ত এখন আর বলে না, আমরা নাকি দেরি করাচ্ছি, আমরা সংস্কার বিরোধী। আর সংস্কার শব্দ নিতে এসে আমাদের কাছ থেকে। হ্যাঁ, আপনারা চিন্তা করুন যে শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে ফলে প্রথম সংস্কারটা কে করেছেন? জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন। প্রথম সংস্কার অর্থনীতিতে তিনি টোজ ইকোনমি থেকে একটা আপনার মুক্ত অর্থনীতি নিয়ে এসছেন। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। এই যে আপনার মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন কে? জিয়া রহমান। অর্থনীতিতে পরিবর্তন এবং আপনার পুরো যে একটা সংস্কার, অর্থাৎ আপনার এই যে গার্মেন্টসের, এরপরে বিদেশে মানুষকে পাঠানোর চাকরির ব্যবস্থা সব করছেন জিয়া রহমান। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা এখন সবাই মেনে নিয়েছে, সেটা পর্যন্ত আমাদের বিএনপি খালেদা জিয়া রহমান। সুতরাং সংস্কারটা আমরাই পেয়েছি। আমাদের নেত্রী 2016 সালে ভিশন ফর 2030 দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব 22 সালে তিনি 31 দফা দিয়েছেন সংস্কারের রাষ্ট্র কাঠামো পরিবর্তন। সেগুলো নিয়ে কেমন কথা বলছেন 23 সালে? সেগুলো নিয়ে তো এখন মাসের পর মাস বসে কথা বলছেন, অথচ খুব সংক্ষেপে এই কাজগুলো কিন্তু হয়ে যেতে পারত। কারণ সে খুব ভালো করে জানেন যে বিষয়গুলো নিয়ে আছে এবং কতগুলো অলিক ধারণা তারা নিয়ে এসছে। তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার পিআর, আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা তো আমাদের দেশের লোক এখন জানে না। জিজ্ঞেস করে পিআর এটা কি ভাই, এটা আমরা ঠিক জানি না এটা দেখলে কি। আসলে বিষয়টা তাই, এই সংস্কারও বোঝে না, যদি ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক। সাধারণ মানুষ কিন্তু চাই যে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনটা থেকে নতুন সরকার আসুক, যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে, যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে, তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে নিতে চায়। এ খুব সহজ হিসাব, খুব বড় হিসাব নেই এর মধ্যে। আপনারা দেখুন, গণতন্ত্রের সূতিকা গাছ দেখতে বলি আমরা ইংল্যান্ডে এখানে অনেকে আছেন ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসছেন। এখানে তো এত সমস্যা নাই, এমনকি ভারতবর্ষ পর্যন্ত এত সমস্যা নাই। তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে, কেন এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে, কেন? এর পেছনে কি আপনি যদি মনে করেন যে এমনি করা হচ্ছে, তাহলে এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে যাবেন, সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করা থেকে। এই দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিকে ধরে, এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন, একদল ব্যবস্থা করেছেন, তাই না? সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের যে আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই। আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক, তার ভোটের অধিকার সে ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক, পার্লামেন্ট তৈরি হোক, সরকার তৈরি হোক, তারা চালাবে 5 বছর। সেই 5 বছরে যদি তারা ব্যর্থ হয়, না পারে, আবার নির্বাচন হবে, নির্বাচনের জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে, অন্য দলকে দেবে, তাই তো? তো এই জায়গাটা যেতে এত তর্ক বিতর্ক কেন? আমি কিন্তু বাইরে আরো শুনেছেন আপনার, বারবার বলছি যে না কাজ হচ্ছে, কাজ করছে, হচ্ছে। আমি বলবো না যে হচ্ছে না, অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনূসের সরকারের জন্য সঠিক হবে না। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা বিজ্ঞ আইনজীবী যারা এখানে আছেন,
আপনাদের অবদান এই জাতি কোনোদিন ভোলা উচিত নয়। এমনকি স্বীকৃতি দেওয়া সবচেয়ে বড় প্রয়োজন, কারণ এই আন্দোলন আমরা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, সামনে নিয়ে, আপনারা পাশে থেকেছেন বলে আমি করতে সক্ষম হয়েছি। একদিন আসলে এখন নয়, প্রতিবারই আমরা সেটা করেছি। তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন, বারবার যখন আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন, মূল্যায়ন তো আমরা করেছি আপনাদের সঙ্গে থেকে সবসময়, এবং সেই মূল্যায়ন আমরা করতেই থাকবো। এই কথা আগে তো আপনি দেখেন, আগে বেশিরভাগ লয়াররাই পার্লামেন্টে যেতেন। এই এক্সারসাইজ আসার পরে, আসিন আসার পরে না আপনার এটা সব অন্যান্য লোকজন এসে ঢুকে পড়েছে, 70% ব্যবসা এসে পড়েছে। তো ওই জায়গাটা এখন আসবে, নিশ্চয়ই দেখবেন যে আপনারাই বিজ্ঞ মানুষেরা তারাই সামনে আসবেন। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, খুব সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু খুব একটা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো জানেন, চারদিকে একটু খোলা রাখেন, চোখ খোলা রাখেন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো আলামত ভালো না। এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সবকে। আপনার পত্রপত্রিকা খুললে, টেলিভিশন দেখলে, তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে 11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। সুতরাং দেশপ্রেমী মানুষদের কাছে আবার আহ্বান জানাই, সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার, বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের প্রসিড টুয়ার্ডস ডেমোক্রেসি। গণতন্ত্রকে চলতে দিন, গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন। দুর্ভাগ্য বাংলাদেশের এটাই এই দেশে হয়নি। যখন শুরু হয় তখনই বাধা আসে, যখন শুরু হয় তখন সেটাকে নষ্ট করা হয়, ভেঙে দেওয়া হয়। একটা সুযোগ এসছে আমাদের সামনে, আসুন আমরা সবাই মিলে এই জুলাইয়ের, অগাস্টে, তারও পূর্বে 15 বছর ধরে যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন, তাদের রুহের প্রতি, আত্মার প্রতি মাগফিরাত জানিয়ে, তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাই। এটাই হোক আজকে আমাদের এই আলোচনা সভা থেকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায়। ধন্যবাদ আপনাদের সবাইকে।